কন্ট্রোভার্সি 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 বাঙালির 12 মাসে 13 পার্বণের মতোই ইউটিউব কমিউনিটিতে কন্ট্রোভার্সিও যেন লেগেই রয়েছে। এখনকার দিনে ইউটিউব খুললে কোয়ালিটি কন্টেন্টের জায়গায় যেন চারিদিকে শুধু কন্ট্রোভার্সি দেখতে পাই। কি বিশ্বাস হচ্ছে না? তবে লাস্ট 1-1.5 মাসে ঘটে যাওয়া কয়েকটা কন্ট্রোভার্সির কথা তোমাদের বলি। যেমন বাংলাতে তিথি তুষার আর আয়রনিক অংশুর সাথে ছোট্ট ছেলের কন্ট্রোভার্সি, কিংবা বস্তির ছেলে পচা আর বিষাক্ত ছেলের কন্ট্রোভার্সি, অথবা হিন্দিতে রাচিত্র আর ক্রেজি দ্বীপের মধ্যেকার কন্ট্রোভার্সি, অথবা গেমিং কমিউনিটিতে স্কাউট আর মাফির মধ্যে কন্ট্রোভার্সি। আর এই লম্বা লিস্টটা এখানেই শেষ নয়, এ যেন চলছে আর চলছে। আর এই কন্ট্রোভার্সি দেখতে দেখতে মাঝে মাঝে মনে হয় এক পক্ষ ঠিক বলছে, আবার অন্য পক্ষেরটা শুনে মনে হয় না এই হয়তো ঠিক বলছে। আর এসব করতে করতে হঠাৎই আমার মাথায় একটা কোয়েশ্চেন আসে যে আদৌ এই কন্ট্রোভার্সিগুলো কি সত্যিকারের হয়, নাকি সবকিছুই আগে থেকেই প্ল্যান করা? আর এভাবেই কি সেই প্ল্যানের ফাঁদে ফেলে সাধারণ মানুষগুলোকে বোকা বানিয়ে লাখ লাখ ভিউজ পাচ্ছে চ্যানেলগুলো? আর তাই বেশি দেরি না করে আমি আমার এই প্রশ্নের উত্তর খোঁজা শুরু করি। যেখানে যদি তুমি আয়রনিক অংশুর রিসেন্ট একটা ভিডিও দেখো তাহলে দেখবে সেখানে মাত্র 1 লাখ ভিউজ এসছে। আর যদি তিথি তুষারের সাথে কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখো তাহলে দেখবে সেটায় 5 লাখেরও বেশি ভিউজ আছে। আর এটা দেখেই আমি কনফার্ম হই যে এই কন্ট্রোভার্সি করার পেছনে তার আগে থেকে ঠিক করা কোনো প্ল্যান বা স্ট্র্যাটেজি নিশ্চয়ই রয়েছে। আর তাই পুরো ইউটিউব কমিউনিটির প্রায় সমস্ত কন্ট্রোভার্সি অ্যানালাইজ করার পর আমি আসল সত্যিটা জানতে পারি। আর সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। বাট তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। সবার আগে আমাদের জানতে হবে কন্ট্রোভার্সি কিভাবে স্টার্ট হয়। ধরো কোনো এক ক্রিয়েটার তার ভিডিওতে অন্য এক ক্রিয়েটারকে নিয়ে মজার ছলে বা হয়তো ইন্টেনশনালি তাকে পোক করে। আর সেই পার্টিকুলার কথাটা বা কথা বলার ধরন বা ক্রিয়েটারের ইন্টেনশন যদি অন্য ক্রিয়েটারটার ভালো না লাগে, তখন সেই ক্রিয়েটার সেটার এগেনস্টে একটা ছোটখাটো রিপ্লাই দেয় বা সেটা নিয়ে হেলদি ব্যান্ডটা স্টার্ট করে। এটা হলো একটা নর্মাল জিনিস যেটা হামেশাই হয়। যেমন তুমি ক্যারি মিনাটির রিসেন্ট ভিডিওতে আশিস চাঞ্চেলানি আর হর্ষ বেনিওয়ালের কনভারসেশনটা দেখলে বুঝতে পারবে, যেখানে তারা একে অপরকে লাগাম ছাড়া পোক করে। अबे कभी तो अपना मुंह निकाल ले मार्वल की गान से, उल्लासनगर के चंचल मैन मिस्टर लीस्ट है ये। अबे तू क्या बीच में बात कर रहा है बे बौने? जिम कर करके तो सिर्फ चौड़ा हो गया है, कभी लटक भी जाया कर डंडों से। अबे लटकता तो तू है बॉलीवुड के पर। हाँ तो जलती है ना तेरी, इसलिए तो सबके नंबर मांगते रहता है बॉलीवुड वालों के। बताओ सबको पते खोलूं? हाँ बेलो सी लेवल साले खड़ा भी हो जाएगा बेटा। এটা তো গেল বেস্ট কেস সিনারিও, বাট এর ঠিক উল্টোটা হলো ওয়ার্স্ট কেস সিনারিও, যেখানে কোনো ক্রিয়েটারের পোক করা বা তার বলা পার্টিকুলার কোনো পয়েন্টে যদি অপর ক্রিয়েটারের ইগো হার্ট হয় বা সেটা তার প্রতি রেসপেক্টফুল না লাগে, তখনই শুরু হয় আসল কন্ট্রোভার্সি। যেখানে এক পক্ষের মন্তব্য করা একটা ভিডিওর পর অপর পক্ষের তরফও একটা রিপ্লাই ভিডিও আসে। আর এই প্রসেসটা কয়েকদিন কিংবা কয়েক সপ্তাহ ধরে কন্টিনিউ হয়। বেসিক্যালি দুজন দুজনের দিকে কাদা ছোড়াছুড়ি করে আর কি। বাট সারপ্রাইজিংলি এই কন্ট্রোভার্সি শেষের পর যে কে সেই হয়ে যায়, দুজনের সম্পর্ক আগের মতো হয়ে যায় বা আগের থেকে ভালো হয়ে যায় অনেক সময়। আর মাঝখান থেকে সময় নষ্ট হয় সাধারণ মানুষের। যেমন ধরো এলভিস যাদব আর ম্যাক্সটানের কন্ট্রোভার্সিটা মনে আছে নিশ্চয়ই। সেখানে ম্যাক্সটান এলভিস যাদবকে টুইটারে একাধিকবার পোক করে। আর এই টুইটের জবাব ম্যাক্সটানকে টুইটারে না দিয়ে এলভিস যাদব তার বাড়িতে চলে আসে। আর তার বাড়িতে এসে তার গায়ে হাত তোলে। আর সারপ্রাইজিংলি এটা হয়তো আগে থেকে আন্দাজ করতে পেরেছিল ম্যাক্সটান, তাই একটা সিক্রেট ক্যামেরা সে রেখে দেয়। আর সেই ভিডিওতেই সমস্ত কিছু ফাঁস হয়ে যায়। আর সেটা ভাইরাল হতেই তুমুল ঝামেলা শুরু হয়। তারপর পুলিশ কেস, কোর্ট কাছারি সমস্ত কিছু হয়। বাট সবাইকে অবাক করে দিয়ে এই ঘটনার কয়েকদিন পর এলভিস যাদবের একটা মিউজিক ভিডিওতে ম্যাক্সটানকে দেখা যায়। আর বিশেষজ্ঞরা বলে এই পুরো কন্ট্রোভার্সিটাই নাকি সেই গানটার প্রমোশন বা তার মার্কেটিং এর জন্য ছিল। আর এখন তাদেরকে দেখো, দুজন দিব্যি দুজনের ভালো বন্ধু, এবং এই কন্ট্রোভার্সির ফলস্বরূপ দুজনকেই কোটি কোটি মানুষ চেনে। আবার এসব করার পরের কয়েকদিন সবকিছু নর্মাল থাকে। আবার কিছুদিন পর অন্য কোনো ক্রিয়েটারের সাথে সেম প্রসেস ঘটতেই থাকে। আর এভাবেই একের পর এক কন্ট্রোভার্সি হতে থাকে। এটাই একটা কন্ট্রোভার্সি নর্মাল প্যাটার্ন। সে আজকালকের কন্ট্রোভার্সি হোক কিংবা আগের দিনের বঙ্গাই ভার্সেস অঙ্কুশ বা বঙ্গাই ভার্সেস সিনেবাব, সবকটাই একেবারে সেম ক্যাটাগরি। আশা করি এতক্ষণে বুঝেছো যে কন্ট্রোভার্সি কিভাবে হয়। বাট আমি শিওর তোমার মনে এখন একটা প্রশ্ন রয়েই গেছে যে কেন হয় এই কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি করার পেছনে ক্রিয়েটরদের আসল উদ্দেশ্যটাই বা কি? তাহলে আসো সেটাও ক্লিয়ার করে দিই। দেখো, কন্ট্রোভার্সি মূলত দু রকমের হয়, একটা প্ল্যান কন্ট্রোভার্সি আর একটা আনপ্ল্যান কন্ট্রোভার্সি। একটা প্ল্যান কন্ট্রোভার্সি হলো সেটাই যেখানে দুপক্ষই আগে থেকে জানে যে তার একটা স্ক্রিপ্ট অনুযায়ী দুই পক্ষকে পোক করবে, আর সেটা নিয়ে একটা বড় লোক দেখানো কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হবে, যেটার মেইন উদ্দেশ্য থাকে কোনো কিছুর প্রমোশন করা। অনেকে মার্কেটিং এর জন্য এই প্ল্যান কন্ট্রোভার্সি ইউজ করে থাকে, কারণ তারা জানে মানুষ অন্যের জীবনের ঝামেলা দেখতে সবচেয়ে বেশি ভালোবাসে। আর সেই কারণেই বিগ বসের মতো শো, যেখানে মানুষের সারাদিন ধরে ঝামেলা চুলোচুলি লেগেই থাকে, সেই শো এর এত
হাইপ আর এত টিআরপি। এই কন্ট্রোভার্সি যদি এক্সাম্পল চাও তাহলে 2 বছর আগে দ্য বঙ্গাই বুম্বাদার দেবের মধ্যে টুইটারে চ্যালেঞ্জ ছোড়াছুড়ি নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, যেখানে দ্য বঙ্গাই টুইটারে দেব আর বুম্বাদাকে চ্যালেঞ্জ করে যে তোমরা সুপারস্টার হয়ে লোকাল বাসে চড়ে দেখাও দেখি। আর তাই দেব আর বুম্বাদা বঙ্গাইয়ের সেই পোক বা টুইটের রিপ্লাই দেওয়ার জন্যই দ্য বঙ্গাইয়ের সাথে লোকাল আড্ডা ইন এ লোকাল বাস বলে একটা ভিডিও বানায়, যেটা কিনা তাদের সেই সময় পুজোর একটা সিনেমার প্রমোশন ছিল। দেখো কিছু কন্ট্রোভার্সি তো প্রি প্ল্যান্ডই হয়, যেমন ধরো কিছুদিন আগে আমি বুম্বাদা দেবদাকে নিয়ে টুইট করলাম যে তোমরা সুপারস্টার হয়ে বাসে চড়ে দেখাও দেখি, ওরা অ্যাকসেপ্ট করলো, তারপর আমরা একসাথে বাসে একটা ভিডিও বানালাম। এটা নিশ্চয়ই আমরা সবটা আগে থেকেই সবাই জানি, এটা তোমরাও বুঝতে পেরেছো। সেটা এটাকেই প্ল্যান কন্ট্রোভার্সি বলে, কারণ তারা জানে কন্ট্রোভার্সিতেই মানুষ বেশি ইন্টারেস্টেড, আর বেশি ইন্টারেস্ট মানে বেশি ভিউজ, আর বেশি ভিউজ মানে আরো বেশি লোকের কাছে সেই সিনেমার খবরটাকে পৌঁছে দেওয়া। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এবার আসি আনপ্ল্যান কন্ট্রোভার্সিতে, যার পেছনে কোনো এক পক্ষের কিছু উদ্দেশ্য থাকে। যেমন তিথি তুষারের সাথে আয়রনিক অংশুর এই রিসেন্ট কন্ট্রোভার্সি, যেখানে অংশু তিথি তুষারকে নিয়ে কয়েকটা রোস্ট ভিডিও বানায়, আর সেটার উত্তরে তিথি তুষার তার চ্যানেলে স্ট্রাইক দেয় আর লিগাল কেসেরও হুমকি দেয়। এতদূর অব্দি সব ঠিক ছিল, বাট এরপর যেটা হয় সেটা ছিল একটা মাস্টার প্ল্যান, যেখানে অংশু বাংলার সমস্ত রোস্টারদের মেল করে আর তিথি তুষার যেন তার চ্যানেলের স্ট্রাইকটা তুলে নেয় সেই বিষয়ে তাকে সাহায্য করতে বলে। এবার তুমি বলবে এটা তো নর্মাল ব্যাপার, যদি কারোর চ্যানেলে কেউ ইচ্ছে করে স্ট্রাইক দেয় তাহলে তো সে এরকম করবেই। যদি তুমি এরকম ভাবো তাহলে আমি বলবো তুমি ভুল ভাবছো। দেখো, অংশুর এই মেলে রিপ্লাই দিয়ে সবার প্রথম যে ভিডিও বানায় সে হলো অ্যামিউজিংরি, আর সত্যি কথা বলতে তার ভিডিও দেখেই আমি অংশুর কথা প্রথম জানতে পারি, আর সে ভিডিও বানানোর পর থেকেই একে একে সমস্ত রোস্টাররাই এই বিষয়ে অংশুর সাপোর্টে কথা বলে, আর অংশুও সেই সুযোগে কয়েকজনের সাপোর্ট পেয়ে একের পর এক রিপ্লাই ভিডিও বানাতে শুরু করে। মানে অংশু স্মার্টলি এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যেখানে ইউটিউব খুললেই সবার ভিডিওর থাম্বনেল আর ভিডিওর টপিকে শুধু ওরই নাম শোনা যাচ্ছিল। অংশু তার পরবর্তী ভিডিওগুলোতে শুধু যারা অংশুকে সাপোর্ট করছিল তাদের রিপ্লাই না, বরং যারা সাপোর্ট করেনি তাদের কথাও সে তার চ্যানেলে বলতে থাকে। সবশেষে পচাদাকে একটাই কথা বলবো, তোমাকে 1 মাস ধরে মেল করে যাচ্ছি, তুমি রিপ্লাই করতে পারোনি কারণ তুমি দেশে ছিলে না, আর সেটা আমি জানতাম না, জানার কথাও নয়, কারণ তুমি কোথাও আপডেট দিয়েছো বলে তো মনে হয় না, আর আপডেট দিয়ে থাকলেও আমার চোখে পড়েনি। ঋত্বিক অধিকারীকেও মেল করেছিলাম, সে কিন্তু রেসপন্স করেনি, তা বলে আমি কিন্তু তার নামে কোনো খারাপ কথা বলিনি। তুমিও 1 মাস ধরে এই টপিকে কোনো ভিডিও বানাওনি, আর আমিও সেটা নিয়ে 1 মাস ধরে তোমার ব্যাপারে কোনো মন্তব্য করিনি। তিথি তুষারের টপিক থেকে সরে এসে অন্য টপিকে ভিডিও বানিয়েছি, তারপরেও তুমি এই টপিকে ভিডিও বানালে, সেটা কোনো ব্যাপার না। আমার একটা জায়গাতেই খারাপ লেগেছে, তুমি সবটা না জেনেই মেন পয়েন্টে ওদেরকে সাপোর্ট করলে। এই যে তুই কাকিমাকে টেনে আনলি, কোনো দরকার ছিল। আর এই জিনিয়াস মার্কেটিং এর ফল তুমি ওর চ্যানেলে দেখতে পারো, যেখানে অন্য সব রোস্টাররা বছরের পর বছর ধরে রোস্টিং করে 100K সাবস্ক্রাইবার্স গেইন করতে পারে না, সেখানে মাত্র 8 মাস আগে ক্রিয়েট করা একটা চ্যানেলে রোস্টিং স্টার্ট করে মাত্র 60টা ভিডিও আপলোড করেই তার টোটাল ভিউজ 62 মিলিয়ন আর সাবস্ক্রাইবার সংখ্যা 2 লাখেরও বেশি। যেখানে যদি তোমার কন্ট্রোভার্সি টাইমের ভিউজ আর রিসেন্টলি মান্থলি ভিউজ আর সাবস্ক্রাইবার্স দেখো তাহলে দেখবে তার গ্রাফটা কিছুটা এরকম, যেখানে যেই মান্থে কন্ট্রোভার্সি হয় সেই মান্থে তার ভিউজ এসেছিল 21 মিলিয়ন, আর তারপর থেকেই তার ভিউজের গ্রাফ কিন্তু ডাউনওয়ার্ডস। যেমন কন্ট্রোভার্সির পরের মাসে তার 16 মিলিয়ন ভিউজ আসে, আর এই লাস্ট মান্থ মানে অক্টোবরে মাত্র 11 মিলিয়ন ভিউজ, যেটা তার কন্ট্রোভার্সির সময়কার ভিউজের প্রায় হাফ। আর নভেম্বরে এর থেকে কম ভিউজ আসবে আমি শিওর, কারণ এই হিউজ ভিউজের আসল কারণ ছিল কন্ট্রোভার্সি। সবাই কন্ট্রোভার্সি দেখার জন্যই ওর চ্যানেলে আসে, আর সমস্ত ক্রিয়েটরদের এত সাপোর্ট দেখে সেই অডিয়েন্স ওর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে। কন্ট্রোভার্সির ফলে শুধু ভিউজ নয়, সাবস্ক্রাইবার্সের সংখ্যাটাও তার কিছুটা এরকম, মানে যে সময় কন্ট্রোভার্সি হয় সেই সময় সে 70,000-এর বেশি সাবস্ক্রাইবার গেইন করে, আর তারপর থেকে সেটা কমতে শুরু করে। যেমন লাস্ট মান্থে সে 40,000 সাবস্ক্রাইবার্সই গেইন করেছে, কারণ লাস্ট মান্থে তো কোনো কন্ট্রোভার্সি হয়নি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আয়রনিক অংশুর এই হিউজ গ্রোথটাই এই কন্ট্রোভার্সি করার কারণ। তার মানে এই না যে এটা বাংলা কমিউনিটিতে প্রথমবার হচ্ছে। এই কন্ট্রোভার্সি থেকে শুধু অংশুর লাভ হয়েছে এমনটাও কিন্তু নয়। যত ক্রিয়েটার এই কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও বানিয়েছে তুমি যদি ঠিক করে দেখো তাহলে দেখবে কন্ট্রোভার্সি নিয়ে বানানো ভিডিওতে তাদের সবার ভিউজ তাদের চ্যানেলের এভারেজ ভিউজের থেকে অনেক বেশি। আর এটাই কারণ কন্ট্রোভার্সি করা বা কোনো কন্ট্রোভার্সিকে প্রমোট করা, কারণ একটা ক্রিয়েটারের কাছে সব থেকে বেশি যেটা ম্যাটার করে সেটা হলো তার ভিডিওর ভিউজ, সেটা যেভাবেই আসুক। যেখানে কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটাররা কষ্ট করে কোয়ালিটি কন্টেন্ট বানিয়ে ভিউজ আনার চেষ্টা করে, সেখানে অন্যদিকে কিছু ক্রিয়েটারের কাছে এটাও একটা ইজি ফেমাস হওয়ার উপায়। আর এটা যে শুধু এদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা কিন্তু নয়। তুমি রিসেন্টলি হওয়া বস্তির ছেলে পচা আর বিষাক্ত ছেলের কন্ট্রোভার্সি দেখলেও এই একই কেস দেখতে পাবে, যেখানে পচার নর্মাল ভিডিওতে 2 লাখের মতো ভিউজ আসে, সেখানে সে যেই দুটো ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল টপিকে কথা বলেছে সেই দুটো ভিডিওতেই তার ভিউজ 4.5 লাখ ক্রস করেছে। তাছাড়া এটা যে শুধু বাংলাতে হয় তাও কিন্তু নয়। যেমন এলভিশন ম্যাক্সটানের কন্ট্রোভার্সির কথাটা বললাম, সেখানে সত্যি বলতে ম্যাক্সটান কে সেটা আমি জানতাম না যতক্ষণ না তাদের কন্ট্রোভার্সি হয়। আর কন্ট্রোভার্সির সময় এত তাদের নিয়ে মাতামাতি হয় সেটা টুইটার, ইউটিউব আর বাকি সমস্ত সোশ্যাল মিডিয়াতে, যে যার ফলস্বরূপ আজ সবাই তাদের দুজনকেই এক নামে চেনে। তারা দুজনে ভালো বন্ধুও বটে। আর তুমি যদি একটু মাথা লাগাও তাহলে দেখবে এই কন্ট্রোভার্সি করে
করে দুপক্ষের ক্রিয়েটারদের ভরে ভরে ফায়দা হয়। আর এসব করে যদি কারোর কিছু ক্ষতি বা নষ্ট হয় সেটা হলো তোমার আর আমার মতো ভিউয়ার্সদের আর বাংলা ইউটিউব কমিউনিটি। এখন তুমি বলতে পারো কমিউনিটির আবার কি ক্ষতি হয়, এরকম ভিউজ সাবস্ক্রাইবার্স বাড়লে তো কমিউনিটিও গ্রো করবে, বাট এরকমটা কিন্তু হয় না। এসব কন্ট্রোভার্সি ভালগারিটির জন্য না আসে কোনো ব্র্যান্ড, না আসে কোনো ভালো স্পন্সর, আসে শুধু ওই বেটিং আর গ্যাম্বলিং অ্যাপ, এন্ড দ্যাটস অল। এবার নিশ্চয়ই বুঝেছো এটা ইউটিউব কমিউনিটির জন্য কতটা এফেক্টিভ। দেখো ক্রিয়েটাররা তো এসব কন্ট্রোভার্সি করে সাবস্ক্রাইবার্স, ভিউজ, রেভিনিউ এসব নিয়ে চলে যায়, বাট নষ্ট হয় তোমার আমার মূল্যবান সময়। মানে তুমি আর আমি ওই সময়টা টক্সিক কমেন্ট করে নষ্ট না করে ক্রিয়েটিভ কিছু করতে পারতাম বা কিছু শিখতেও পারতাম। আর এসব বলার মানে এই নয় যে আমার কোনো ক্রিয়েটারকে অপছন্দ বা আমি খুব জেলাস। আমার উদ্দেশ্য শুধু তারা যেসব ট্রিক্স ইউজ করে রাতারাতি ফেমাস হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরা, কারণ চুলচেরা বিশ্লেষণ করাই আমার কাজ। এবার তোমাদের একটা পুরনো কথা মনে করিয়ে দিই। তোমাদের হয়তো মনে নেই যে 2-3 বছর আগে দ্য বঙ্গায়ের সাথেও এরকম বেশ কয়েকটা কন্ট্রোভার্সি হয়, যেটাকে বাংলা ইউটিউব কমিউনিটির বিগেস্ট কন্ট্রোভার্সিও বলা হয়। তাহলে কি দ্য বঙ্গায়ও এসব করেই এত ফেম পেয়েছিল, নাকি তার পেছনে অন্য কোনো কারণ ছিল? সেটাই ডিটেলসে ডিসকাস করেছি এই ভিডিওটা। যদি জানতে চাও তাহলে ক্লিক করে চলে আসো, কারণ তোমার সাথে আমার আবার দেখা হবে ওখানে। টাটা।